শূন্য বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত খবর। 26 জুলাই কার্গিল বিজয় দিবস। এই কার্গিল বিজয় দিবস উপলক্ষে সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে কদমতলা পূর্তি বিধানসভা যুব মোর্চার উদ্যোগে এক যাত্রা অনুষ্ঠিত হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কার্গিলের শহীদদের প্রতি শ্রদ্ধা ও ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে গোটা রাজ্যেই তেরঙ্গা যাত্রা ও প্রভাত ফেরি করেছে যুব মোর্চা। চুরাইবাড়ি সেলটেক্স গেট সংলগ্ন বিজেপি অফিস থেকে তেরঙ্গা যাত্রা শুরু হয়ে আগরতলা জাতীয় সড়কের চুরাইবাড়ি এসটিসি পাড়া অবধি ঘুরে পুনরায় দলীয় অফিসের সামনে এসে শেষ হয়। এই তেরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাপতি বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। কালকে তো ফোন করছিলাম, সকালে একটা রেলি আসলো। প্রদেশ যুব মোর্চার নির্দেশ অনুযায়ী কার্গিল বিজয় দিবস উপলক্ষে কদমতলা কর্তৃক মন্ডল যুব মোর্চার উদ্যোগে আজকে আমাদের এই তিরঙ্গা যাত্রা প্রভাত ফেরি জাতীয় পতাকা নিয়ে এবং আমাদের যুবক ভাইদের নিয়ে আমরা চুরাইবাড়ি সেলটেক্স গেট হইতে প্রায় 2 কিলোমিটার অবধি আমরা তিরঙ্গা যাত্রা করব। আমাদের কার্গিল বিজয় দিবসে যেসব বীর সৈনিকরা শহীদ হয়েছেন আমরা ওনাদের কোনোদিনও ভুলছি না। ভারতীয় জনতার যুব মোর্চার এবং ভারতবাসী ত্রিপুরাবাসী আমরা ওনার বলিদান ভুলছি না। আমরা কার্গিল বিজয় দিবস উপলক্ষে আজকের এই তিরঙ্গা যাত্রা এখনই শুরু করতে যাচ্ছি। লায়লাপুরে মিজো পুলিশের গুলিতে নিহত অসম পুলিশের 6 বীর জওয়ানকে স্মরণ করল কাছাড় পুলিশ। পুলিশ রিজার্ভের নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুলিশ সুপার রমনদীপ কৌর এবং দক্ষিণ অসমের ডিআইজি কঙ্কন শইকিয়া উপস্থিত ছিলেন সেখানে। নিহত জওয়ানদের পরিবারের সদস্যদের সম্মান জানায় কাছাড় পুলিশ। উল্লেখ্য, সীমা বিবাদকে কেন্দ্র করে গত বছর 26 জুলাই লায়লাপুর অসম পুলিশের উদ্দেশ্যে গুলিবর্ষণ করেছিল মিজো পুলিশ এবং গুলিবর্ষণের ফলে শ্যামসুন্দর দুসার, নজমুল হোসেন, মাজারুল হক বড়ভুইয়া, লিটন শুক্লবৈদ্য এবং শামসুজ্জামান বড়ভুইয়া নামের অসম পুলিশের 6 বীর জওয়ান নিহত হয়েছিলেন। কি কাজ করছে না আপনার বোন কাজ করছে।
কোন স্কুলে পড়ো? স্কুল স্কুল এখন চলছে, স্কুল বন্ধ বা छब्बीस जुलाई 2021 को आसाम मिजोरम बॉर्डर जो है एरिया लाइलापुर के नज़दीक एक बहुत दुखद और दुर्भाग्यपूर्ण इंसिडेंट हुआ था, जिसमें हमारा आसाम पुलिस का जवानों का शहीद हुआ है। आपको मालूम है उस टाइम में ये बहुत ही बुरा पल था। आज हम 1 साल हुआ है, 26 जुलाई 2022 हम सभी जो जवान जो शहीद हुआ है उस दिन उनको याद में हम लोग आज यहाँ में इकट्ठा हुआ है, और हम चाहते हैं कि हम सभी उन लोगों को दिवंगत जो आत्मा है उनका सद्गति के लिए भगवान से प्रार्थना करते हैं। आसाम मिजोरम बॉर्डर में इतना प्रॉब्लम पहले नहीं हुआ था। लास्ट ईयर का ये बहुत ही दुखद इंसिडेंट हुआ है। हम उम्मीद करते हैं कि इसी टाइप का इंसिडेंट और ना हो, बॉडीली जो है एज पर रूल ये बॉर्डर का प्रॉब्लम भी सॉल्व हो। तो हमने जो आदमी, आपको मालूम है उस टाइम में हमारा एक जवान अभी भी ट्रीटमेंट में है, और उस समय के जो एसपी थे वैभव निम्बलकर वो भी काफ़ी इंजोर्ड है। इंजोर्ड होने के बाद वो अभी भी महाराष्ट्र में है अभी फिलहाल। तो हम आज का ये दिन सभी को हम श्रद्धा ज्ञापन करते हैं। उस समय में जो आदमी को, जिस जवान को शहीद भरे, मैं उसका नाम को थोड़ा बोल देता हूँ। उसका नाम है ABC 485 लिटन शुक्लबुद्धो, वो एक काशा DF का है। उसके बाद है BBC 200 मजरूल हॉक बड़भिया, वो भी कच्चा DF का है। उसके बाद है हविलदार श्याम सुंदर दूसरा, वो 6 एपी बैटालियन जो हेडक्वार्टर कथल है उनका है। उसके बाद था हम लोग का कांस्टेबल 911 मोहम्मद नजमुल हुसैन, वो भी 6 एपी बैट कथल के हैं। उसके बाद था कांस्टेबल 114 शामसुल जमान बड़भिया, वो भी है 21st APR बैटालियन जो डिस्ट्रिक्ट उसका बैटालियन हेडक्वार्टर है कटनीसरा। उसके बाद है AVSR स्वपन कुमार रॉय 21st APR बैटालियन काटनीसरा हाईलैंड। तो उस जो हमारा जो शहीद जवान है, ऑफिसर है, उसका कुल फैमिली मेम्बर्स यहाँ में आए इकट्ठा हुआ है। हम उन लोगों को इस पल में हम उनका साथ हैं। हम उम्मीद करते हैं वो लोग भी जो भी जवान है वो देश के लिए, असम स्टेट के लिए उसने प्राण आहुति दिया, तो उसका आपका का सदगति मिले। তো আজকে 1 বছর পূর্ণ হলো। আজকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো। রিজার্ভে আমরা ডাক পৌঁছে রিজার্ভে আইছি, রিজার্ভে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। কী করুন, DIG স্যার, SP ম্যাডাম সবাই। 1 বছরের মধ্যে খবর লইছেন বা খবর তো 1 বছরের মধ্যে 1 বছরের মধ্যে তো কিছু নেওয়া হয়েছে না খবর এখনো। মানে ফ্যামিলি চলাতে কোনো অসুবিধা হয়নি বা কীরকম কিছু আছে? ফ্যামিলির কোনো অসুবিধা এখন নাই। আমার এক মেয়ে আছে, ছেলে এখন ট্রেনিং চলে, পুলিশে চাকরি পাইছে। ছেলে পুলিশে চাকরি পাইছে, ট্রেনিং চলে তার। আমরা 6 AP সেকেন্ড গেটেই আমরা ঘর। বাবার জায়গা পাইছে? হ্যাঁ, বাবার জায়গা পাইছে। পাইছে। ছেলের ট্রেনিং এখন ট্রেনিং পিরিয়ড চলে। এখানে কমান্ডিয়ান স্যারও মানে কোনো কিছু অসুবিধা দেন না, সব কিছুর মধ্যে আমরা হেল্প করেন। 6 AP কমান্ডিয়ান স্যার। আসাম সরকারের কাছে আমি কইতে চাই যে মানে আমার ওই 6 জন যে মারা গেছেন, যে শহীদ হয়েছেন,
স্ট্যাচু বানায় যদি রাখেন তো আমরা সবসময় মনে করতে পারবো যে অমর হইয়া থাকেন। এটাই আমার আসাম সরকারের কাছে। 3 দিনের বরাক উপত্যকা ভ্রমণের দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার হাইলাকান্দিতে উপস্থিত হন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি পর্যটন এবং স্কিল ডেভেলপমেন্ট বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। হাইলাকান্দিতে উপস্থিত হয়ে স্থানীয় আবর্ত ভবনে জেলার বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে মিলিত হন তিনি। পরবর্তীতে সংবাদ মাধ্যমের সম্মুখে মন্ত্রী বলেন, তিনি বরাক উপত্যকায় চলতে থাকা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিভিন্ন প্রকল্পের খবর নেওয়ার সাথে তার পর্যটন সম্ভাবনা এবং স্কিল ডেভেলপমেন্টের কাজের খবর নিতেই তিনি উপস্থিত হয়েছেন। পরবর্তীতে তিনি স্থানীয় জেলা শাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন আধিকারিকদের সাথে এক বৈঠকে মিলিত হন। ধৰণৰ বিশেষকৈ জল জীৱন মিছন বা PHC ডিপাৰ্টমেণ্টৰ অন্যান্য যিসমূহ কাম চলি আছে সেই সকলো স্বচ্ছ ভাৰত মিছনকে ধৰি সকলো ধৰণৰ কাৰ্যৰ আমি কিছু ৰিভিউ ল'ম আৰু তাৰ লগে লগে স্কিল ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্টৰ যিহেতু দুইটাৰ মই মন্ত্ৰী, গতিকে দুইটাৰে আমি ৰিভিউ ল'ম। যোৱাকালি আমি গোটেই বৰাক ভেলীৰে টুৰিজিম ডিপাৰ্টমেণ্টৰ এটা ৰিভিউ লৈছোঁ আৰু টুৰিজিম ষ্টেক হোল্ডাৰসকলৰ লগত আমি আলোচনা কৰিছোঁ। গতিকে এই বৰাক ভেলী ভ্ৰমণৰ সময়ত মই তিনিওখন জিলাৰে PHC, স্কিল আৰু টুৰিজিম এই তিনিওটা বিভাগৰ তৃণমূল পৰ্যায়ত কাম কৰি থকা প্ৰতিজন মানুহৰ লগত কথা পাতি তাৰ এটা সম্যক জ্ঞান বা সম্যক ৰিভিউ ল'বৰ কাৰণে চেষ্টা কৰিম। এই কথাবিলাক চাবৰ কাৰণেতো ডিপাৰ্টমেণ্টৰ মন্ত্ৰী হিচাপে আহিছোঁ যে ইয়াত বিভিন্ন ঠাইত অভিযোগো আছে, বিভিন্ন ঠাইত স্কিমসমূহ সম্পূৰ্ণ হৈছে নে নাই আৰু বহু তীব্ৰ গতিত আমাৰ কাম চলি আছে। এই গোটেইখিনি কথা চাবৰ কাৰণে মই ইয়ালৈ আহিছোঁ। গতিকে এই চোৱাৰ পিছতে মই কথাবিলাক ক'ব পাৰিম। সেই কথাটো যোৱাকালি ইয়াৰ ৰনজিলাৰ পৰা কমিটিৰ মানুহো গৈছিলে। গতিকে বিভিন্ন ঠাইত আনকি য'ত য'ত এনেকুৱা স্মাৰক আছে, য'ত টুৰিজিম ডেষ্টিনেশ্যন হ'ব পাৰে, তেনেকুৱা মানুহখিনি আমাৰ যোৱাকালি মই শিলচৰ DC অফিচৰ মই কথাখিনি পাতিছোঁ আৰু তেওঁলোকৰ পৰা কিছুমান পৰামৰ্শ আমি লৈছোঁ। গতিকে বৰাক ভেলীৰ টুৰিজিমৰ ক্ষেত্ৰখনো উন্নত কৰাৰ কাৰণে যোৱাকালি আমি বিভিন্ন কথা জল জীৱন মিছনৰ এটা কথা হয় যে আগতে যিবোৰ PHC স্কিম আছে ফিউচাৰ কমিটিয়ে সেইটো ব্যৱহাৰ নকৰে বুলি বন্ধ কৰে, কিন্তু সেইকাৰণে বিশেষকৈ আমি দেখিছোঁ আকৌ সেই কথাই হৈ আছে। সেইকাৰণে এইবাৰ কিছুমান নতুনত্ব আপোনালোকে দেখিবলৈ পাব। এই স্কিমবিলাকৰ ভেৰিফিকেশ্যনৰ কাৰণে এতিয়া ছেল্ফ হেল্প গ্ৰুপ থাকিব, ভিঅ'বিলাক থাকিব, ষ্টুডেণ্টছ অৰ্গেনাইজেশ্যন, ষ্টুডেণ্টছ টিম থাকিব। এই গোটেই ব্যৱস্থাটো আমি এটা নতুনত্বৰে সজাব বিচাৰিছোঁ আৰু এই কথাখিনি খুব কম দিনৰ ভিতৰত আপোনালোকে দেখিবলৈ পাব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কারণেই জেলায় উপস্থিত মন্ত্রী। করিমগঞ্জ সমষ্টির পর বদরপুর বিধানসভা সমষ্টির বিভাগীয় আধিকারিকের সাথে নিয়ে বন্যার জলে ক্ষতিগ্রস্ত হওয়া প্রকৃত হিতাধিকারীদের যাতে সরকারি সাহায্য থেকে বঞ্চিত না হয় তার জন্য মন্ত্রী বিমল বরার গ্রাউন্ড জিরো অভিযান। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের প্রস্তুত করা তালিকার 20% পুনরীক্ষণ করতেই মন্ত্রীর গ্রাউন্ড জিরো অভিযান। জেলায় 27,000-এরও বেশি জনগণের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 27 জুলাইয়ের ভিতরে বন্যাক্রান্ত পরিবারের লিস্ট তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 7 আগস্টের ভিতরে করিমগঞ্জ জেলার বন্যাক্রান্তদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রস্তুতি চালাচ্ছে প্রশাসন।
कितना पोस्ट है सर? कितना लंबा है? 3 किलोमीटर तक है। उसके बाद में नहीं आगे थोड़ी और बड़ी कंपनियाँ लगी। हाँ नहीं दूसरी कंपनी आगे ठीक है। आपका नया जो प्रोजेक्ट है एयर हिंदी को दे दीजिए, एयर भी कर देगा। प्रोजेक्ट आ रहा है बढ़िया से। क्यों नहीं अरे देखे सर ये एयर हिंदी से लिया भी नहीं तरफ तो अपन कॉमन का कोई रिश्ता रहेगा यहाँ पे हमेशा रहेगा सर अपने एक ही सर ड्यूटी के लिए লাচিপালে আছে মহিষাসনৰ তাত আছে এনেকুৱা 4টা 2টা 3টা 4টা 5টা গাঁও আছে 5টা গাঁও আছে পাইছিলে মোটামুটি বন্ধ কৰিব ৰাতিপুৱা মানুহবিলাক ইফালৰ পৰা ইফালে আহিব কি হয় ইয়াত কৰিব কাম চাম কৰিব সেইটো কাৰণে আহে মোৰ ইণ্ডিয়াৰ মানুহ कार्ड है सर ये जमा कर दीजिए पूरा बंद कर दीजिए না কিছু দিয়া নাই কিছু লক করে যাব লক ভাঙি দিয়ে আরেকজনে অ্যালটমেন্ট দিবি কিছু না যায় ভাই আমার এইটু হচ্ছে আহিলে আপুনি না এৰা নাই आने के बाद करेगा ना हेलो हेलो वो योदी की आई है ऐसा आटे बैंक से ऐसा কি করে বলে গাড়ি আৰু অকণমান গ'লো আছে হা গাড়ি আৰু অকণমান গ'লো পাৰ্টিৰ যি লক্ষ্য আৰু আদৰ্শ দৰিদ্ৰ নাৰায়ণৰ সেৱা আৰ্তজনক সহায় আমাৰ চৰকাৰৰ প্ৰাথমিকতা আৰু সবকা সাথ সবকা বিকাশ আৰু অন্ত্যোদয় সমাজৰ শেষ স্তৰৰ মানুহৰ উন্নয়ন তাত আমি সমভাৱে সকলোকে আগুৱাই লৈ যাব পাৰোঁ। সেইকাৰণে পাহাৰত থকা ভৈয়ামত থকা চৰ চাপৰিত থকা বৰ্ডাৰৰ কাষত থকা সকলোৱে যাতে চৰকাৰৰ সহযোগিতা পাব পাৰে, চৰকাৰৰ স্নেহ স্পৰ্শ পাব পাৰে, কাৰণ তেওঁলোকো একোগৰাকী এই দেশৰ নাগৰিক, তেওঁলোকৰ অধিকাৰ আছে। আৰু সেইকাৰণে বিগত প্ৰলয়ংকাৰী বানত সমগ্ৰ অসমত যিসকল লোক ক্ষতিগ্ৰস্ত হৈছে সেইসকল লোকে যাতে প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত হ'ব লগাত নহয়, সেইকাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই সকলোকে আমাৰ বিষয়া কৰ্মচাৰীসকলক চৰজমিন তদন্ত কৰি সকলো লোকক প্ৰাপ্য আদায় দিয়াৰ নিৰ্দেশ প্ৰদান কৰিছে। আৰু সেই কামসমূহ সুচাৰুৰূপে পালন হৈছেনে নাই চাবৰ কাৰণে আমাৰ মন্ত্ৰীসকলকো একোখন জিলালৈকে আমাক পঠিয়াইছে। মই মোৰ AIDCৰ মেনেজিং ডাইৰেক্টৰ মানৱেন্দ্ৰ প্ৰতাপ সিং ডাঙৰীয়াৰ সৈতে প্ৰায় 25টা দলৰ সৈতে সমগ্ৰ কৰিমগঞ্জ জিলা যোৱা পৰহিৰ পৰা ক্ষয় ক্ষতি যি তালিকা প্ৰস্তুত হৈছে তাৰ প্ৰামাণিকীকৰণৰ কাম আমি কৰি আছোঁ। আৰু সেইকাৰণে এনেধৰণৰ ভিতৰুৱা অঞ্চললৈকে আহি
জিলা উপায়ুক্ত আছে, সত্ৰ বিষয়া আছে, অন্যান্য বিষয়া কৰ্মচাৰীসকলৰ সহযোগত আমি যাতে চৰকাৰে প্ৰদান কৰা সেই সাহায্য প্ৰত্যেকজনে ভাল ধৰণে পায় তাৰ কাম আমি কৰি আছোঁ। আৰু খহনীয়া এইখিনি চাবৰ কাৰণে আমাৰ জলসম্পদ বিভাগৰ মাননীয় মন্ত্ৰী পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াইও অসমৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈ তেওঁ ঘূৰি আছে। বানপানীৰ সময়ত যাতে অধিক ক্ষয়ক্ষতি হ'ব নোৱাৰে, সেই ক্ষেত্ৰত বানে যাতে মথাউৰিসমূহ নষ্ট কৰিব নোৱাৰে তাৰো যি মেজাৰ ল'ব লাগে সেই কামবিলাকো তেওঁ খুব সূক্ষ্মভাৱে কৰি আছে। বিষয়া কৰ্মচাৰীসকলৰ সহযোগত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই প্ৰত্যেকটো কামেই তেওঁ দৃষ্টিত ৰাখিছে। গতিকে আমি অধিক ক্ষয়ক্ষতিৰ পৰা আমাৰ জনসাধাৰণক এই দুৰ্যোগৰ পৰা কেনেকৈ ৰক্ষা কৰিব পৰা যায় তাৰ কাৰণে সদা সতৰ্ক দৃষ্টি আমাৰ আছে। 31 জুলাইয়ের মধ্যে বিল পরিশোধ করুন, না হলে 1 আগস্ট থেকে আন্দোলন। করিমগঞ্জ পুলিশ প্রশাসনকে স্মারকপত্র মজদুর সংঘের। বিল পরিশোধ না করলে অনির্দিষ্টকালীন ধর্মঘট বন্ধ করে দেওয়া হবে অসম ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা। মঙ্গলবার করিমগঞ্জের জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের স্মারকপত্র দিয়ে এই হুঙ্কার দিল ভারতীয় মজদুর সংঘের উত্তর ত্রিপুরা জেলা শাখা মজদুর সংঘের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন 2021 অসম বিধানসভা নির্বাচনে ব্যবহৃত ত্রিপুরার গাড়িগুলোর বকেয়া বিল প্রায় 2 কোটি টাকা আজও মিটিয়ে দেয়নি করিমগঞ্জ জেলা প্রশাসন। এ নিয়ে বার কয়েক চিঠি চলাচল করেছেন তারা। করিমগঞ্জ পুলিশ প্রশাসনকে তাদের সমস্যার কথা তুলে ধরেছেন, কিন্তু পুলিশ প্রশাসন এখন পর্যন্ত বিল পরিশোধের কোনো উদ্যোগ নেয়নি। ফলে তারা শেষমেশ সিদ্ধান্ত নিয়েছেন 31 জুলাইয়ের মধ্যে বিল পরিশোধ না করলে 1 আগস্ট থেকে তারা অনির্দিষ্টকালীন আন্দোলনের পথে পা বাড়াবেন। সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনাদেরকে জানাই অনেক গরিব অভিনন্দন এবং পৃথিবীরা ভালোবাসা। অ্যাকচুয়ালি আমরা আজকে করিমগঞ্জে এসেছি, আজকে 2 দিন ধরে আমরা করিমগঞ্জে আছি। আমরা গতকালকে থেকে আমাদের করিমগঞ্জের যিনি ডিসি আছেন, ডিস্ট্রিক্ট কমিশনার, ওনার সাথে দেখা করার জন্য। কারণটা হচ্ছে আমরা গত 2021 বাই ইলেকশনে অ্যাসেম্বলি ইলেকশনে করিমগঞ্জের ডিসি আমাদের ডিএম এর কাছে, নর্থ ডিএম এর কাছে এবং ত্রিপুরা গভর্নমেন্টের কাছে আমাদের গাড়ি দিয়ে এখানে অ্যাসেম্বলি ইলেকশনটা করার জন্য আমাদের কাছে সাহায্য চেয়েছেন। যথারীতি প্রত্যেক বছরই আমরা যখন ইলেকশন থাকে আসামে আমরা ত্রিপুরা থেকে গাড়ি প্রোভাইড করি সিস্টেম অনুযায়ী। এই বছর আমরা গাড়ি প্রোভাইড করেছি। কথা ছিল যে আমাদের যা গাড়িগুলি এবার এখানে ইউজ হবে ইলেকশনের পরে 2 মাসের মধ্যে আমাদের পুরো বিলগুলি পেমেন্ট করবেন ওরা ডিপার্টমেন্ট। কিন্তু টিল নাও আজকে ইলেকশনের প্রায় 16-17 মাস হয়ে যাচ্ছে, আমরা এখন পর্যন্ত আমাদের বিলটা পাইনি। তো বিভিন্ন জায়গাতে আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন ত্রিপুরাতে, যারা স্ট্যান্ডার্ড নেতৃত্বস্থানীয় যারা আধিকারিকরা রয়েছেন, ওরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন শ্রমিকদের হাতে এখন অপদস্থ হচ্ছে। কারণটা হলো কারণ আমরা তো শ্রমিকদেরকে 2 মাস বা 3 মাসের একটা সময়সীমা বেঁধে আমরা গাড়িগুলি এখানে প্রোভাইড করেছিলাম। তো দেখা যাচ্ছে এখন প্রায় 16-17 মাসের মাথায় আমরা এখনো কোনো বিল পাইনি এবং বিলটা নিয়ে এখানে যারা করিমগঞ্জে যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাছ থেকেও আমরা কোনো সতর্ক উত্তর পাইনি। গত 3 মাস আগে আমাদের কাছে আমরা যখন এসেছিলাম কন্টিনিউয়াস আমরা মেমোরেন্ডাম দিয়ে যাচ্ছি আমাদের বিলটার জন্য, ইন্টিমেশন দিচ্ছি। কিন্তু গত 3 মাস আগে আমাদেরকে ডিসি একটা রিটার্ন দিয়েছেন যে উনি আগামী কিছুদিনের মধ্যে আমাদেরকে এই বিলটা দেবেন। এই হচ্ছে তার কপিটা, আমি মোবাইলে দেখাচ্ছি, হার্ড কপিটা আমার ঘরে আছে। তো 3 মাস আরো চলে গেল, আমরা বসে আছি, আবার এলাম, তার মধ্যে আর 2-3 বার এলাম, এসে ওনার সাথে দেখা করলাম। উনি বলবেন খুব শর্টলি আমাদেরকে বিলটা দিয়ে দেবেন। কিন্তু আজকে উনি বলছেন আমি তো আর কোনো টাইম দিতে পারবো না, হয়তো বোধহয় আরো সময় লেগে যেতে পারে, কারণ গুয়াহাটিতে ওদের হেড অফিসে কি হচ্ছে উনিও ঠিক জানেন না। তো তাই আমরা লাস্ট আজকে ডেডলাইন একটা সময়সীমা বেঁধে দিয়েছি, আগামী 31 তারিখের ভেতরে, মানে জুলাই 31 তারিখের ভেতরে যদি আমরা আমাদের ন্যায্য টাকাটি যদি না পাই, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আসাম ত্রিপুরা সড়ক যোগাযোগ ব্যবস্থা আমরা বিচ্ছিন্ন করবো অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ পর্যন্ত আমাদের এই বিলগুলি পেমেন্ট না হচ্ছে। আচ্ছা, অনুমানিক কত টাকা হবে? আমাদের প্রায় অনুমানিক 2 কোটি টাকার মতো হবে। আমরা আসাম গভর্নমেন্টের কাছে আমরা পাবো, মানে করিমগঞ্জ, এটা ইনক্লুডিং ডিসি এন্ড এসপি। হ্যাঁ, বিলটা 2 ভাগে বিভক্ত করা, একটা ডিসির কাছে আর একটা এসপির কাছে, দুটোটা বিল মিলিয়ে প্রায় 2 কোটি টাকা হবে আমাদের। আজকে কি আমরা একটা মেমোরেন্ডাম ডিসি করিমগঞ্জকে দিয়েছি, যে হচ্ছে মেমোরেন্ডাম কপিটা
ডিসি করিমগঞ্জ, আর আরেকটা দিয়েছি এসপি করিমগঞ্জ। দুটো মেমোরেন্ডাম কপি আছে আমাদের কাছে। উনি কি আশ্বাস দিয়েছিলেন আপনাদের? উনি এখন বলছে না কবে দিতে পারবো না দিতে পারবো, এটা কোনো গুয়াহাটি থেকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না, উনি রেসপন্স পাচ্ছেন না, তাই আমাদেরকেও কোনো জবাব দিতে পারছেন না। তো আমরা আর কতদিন বসবো? কারণ প্রত্যেকটা জায়গাতে ত্রিপুরার প্রত্যেকটা স্ট্যান্ডে যারা নেতৃত্বস্থানীয় আমাদের ভাইরা রয়েছেন সবই এখন অপদস্থ হচ্ছেন, বাড়িঘর ছাড়া। অনেকে তো বাড়িঘর ছেড়ে দিয়েছেন এই বিলটির জন্য। কতদিন অপেক্ষা করবে? এটা সময়সীমা যদি আমরাও না পাই, ওদেরকে আমরা কি সময়সীমা দেবো? আজকে আমাদের আসাম ইলেকশনের গাড়ি দিতে গিয়ে আজকে ত্রিপুরার যে আপনাদের ইউনিয়ন এবং ওনার্স যারা রয়েছেন তাদের আজকে এই গতি। নমস্কার। মৌলানা আব্দুল কালাম আজাদ ইনস্টিটিউশন অফ এশিয়ান স্টাডিজ এবং বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে করিমগঞ্জ জেলা সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। আলোচনার মূল বিষয়বস্তু স্বাধীনতা, দেশভাব ও উত্তর পূর্ব ভারত। আগামী 29, 30 ও 31 জুলাই 3 দিনব্যাপী এই আলোচনা চক্র অনুষ্ঠিত হবে। মিশন রোডে থাকা বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এই আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বঙ্গ সাহিত্যের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বঙ্গ সাহিত্যের কর্মকর্তারা। এখানে আয়োজক মণ্ডলীর তরফ থেকে তো ধন্যবাদ জানিয়েছে শ্রীমান সব্যসাচী। আমি প্রথমে আমাদের এই যে সম্মেলনে কেন্দ্রীয় সমিতি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রথমে আমি ধন্যবাদ জানাই করিমগঞ্জ জেলা সমিতির যে উদ্যোক্তারা এটাতে একটা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি আমাদের কেন্দ্রীয় সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যে মাতাটা সব্যসাচী বলেছেন স্বাধীনতা সবাই চায়, সব জাতি কিন্তু স্বাধীনতা চায়, এমনকি ইতর প্রাণীও কিন্তু স্বাধীনতা চায়। কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের যে স্বাধীনতাটা কীভাবে এসেছিল, আমাদের পূর্বপুরুষের কাছে যে বৃত্তান্ত আমরা পেয়েছি, অনেকে হয়তো বা ভুলেও গিয়েছি। কাজে সব জায়গাতে যেভাবে অমৃত উৎসব হচ্ছে বছরের বছর, আমরাও কিন্তু আমাদের পূর্বপুরুষ সেই দাগটুকু বহন করে নিয়ে আসছি 75 বছরে কীভাবে কষ্ট করে তারা এসেছে। কাজে এই ব্যাপারটা নিয়ে যে জাতীয় একটা জাতীয় আলোচনা চক্রের আয়োজন করিমগঞ্জ জেলা সমিতি করেছে, আমি ধন্যবাদ জানাই। এবং আপনাদের মাধ্যমে করিমগঞ্জবাসী, বিশেষ করে অবিভক্ত সিলেটের যারা, সবাইকে আমরা আহ্বান জানাই এসে আমাদের যে আগের দিনের যে কথাগুলো, আমরা কীভাবে বিচ্ছিন্ন হয়ে এসেছিলাম, আমাদের কি কি কষ্ট হয়েছিল, বিভিন্ন রকম আলোচনা এখানে হবে। এটা খুব দরকার। অতীত না জানলে কোনো জাতির উত্তরণ হয় না। আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে এই আবেদনটুকু রাখবো যাতে করে প্রত্যেকটি আমাদের উদ্বোধনী সভা থেকে শেষ পর্যন্ত যতগুলো সভা হবে সবটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সভা। অন্যান্য একাডেমিক ডিসকাশন থেকে বেশি এটা আমাদের হৃদয়ের সঙ্গে সম্পর্ক। কাজে আমরা চাই আপনাদের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে সবাই জানুক এবং এখানে এসে যোগদান করুন। যেটা বলেছেন সব্যসাচী, ওইখানে কিন্তু যে কোনো লোকই আসতে পারে, শুনতে পারে এবং প্রশ্ন করতে পারে, জিজ্ঞাসা থাকতে পারে ওদের। কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি কেন্দ্রীয় সমিতির পক্ষ থেকে এই সম্মেলন, এই জাতীয় আলোচনা চক্র যাতে সফল হয় আমি জগদীশ্বরের কাছে প্রার্থনা করি এবং আপনাদের কাছেও এই নিবেদনটুকু থাকলো আপনারা সবাই আসবেন এবং প্রত্যেক দিনের ঘটনাটা তুলে ধরতে পারেন এবং সুন্দর হয়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ এবং বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের করিমগঞ্জ জেলা সমিতির যৌথ উদ্যোগে আগামী শুক্র, শনি, রবিবার অর্থাৎ 29, 30 এবং 31 জুলাই 3 দিনের একটি জাতীয় স্তরের আলোচনা চক্র আমরা আয়োজন করছি। আলোচনা চক্রের
বিষয় স্বাধীনতা, দেশভাগ এবং উত্তর পূর্ব ভারত। এই আলোচনা চক্রে সম্পর্কে আমাদের যে প্রস্তুতি, সেই ব্যাপারে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র উপত্যকাবাসীকে অবহিত করার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন। আমি সবার আগে একটি কথা বলি যে দেশ স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছে। এই আজাদি কা অমৃত মহোৎসবের সারা দেশব্যাপী অনুষ্ঠানমালার সঙ্গে বরাক উপত্যকা, বিশেষ করে অবিভক্ত সিলেটের অংশ, করিমগঞ্জের সুধী নাগরিকবৃন্দের মনে দেশভাগের ছাপ কতটুকু রয়ে গেছে, জনজীবনে এই দেশভাগের ছাপ কতটুকু রয়ে গেছে, এই ব্যাপারগুলো সম্যকভাবে পর্যালোচনা করার জন্য আমাদের এই আয়োজন। এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সকলকে আন্তরিকভাবে অনুরোধ জানাই। আমরা বিগত প্রায় 1.5 মাস ধরে এই জাতীয় আলোচনা চক্র আয়োজনের প্রস্তুতি করছি এবং আগামী শুক্রবার 29 জুলাই এই আলোচনা চক্রের শুভ উদ্বোধন হবে সকাল 11টায়। এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় অধ্যাপক রাজীব মোহন পন্ত। সেই সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউশনের সভাপতি অধ্যাপক সুজিত কুমার ঘোষ মহাশয়। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। করিমগঞ্জে যাত্রা আরম্ভ করল আইমেট্রিক অপটিক্যাল। বিভিন্ন নিত্য নতুন ডিজাইন ও দেশ বিদেশের বহু নামি দামি কোম্পানি চশমার ফ্রেম ও গ্লাস নিয়ে হাজির আমাদের বিপণী। এখানে অতি সুলভ মূল্যে থাকছে চক্ষু পরীক্ষার সুবিধা। আমাদের ঠিকানা আইমেট্রিক অপটিক্যাল, স্টেশন রোড, করিমগঞ্জ, সহচরীর বিপরীতে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্ট্রোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ।
phone 03843273151, mobile number 7086376822, 9401132529. চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। শ্রী শ্রী রাধা মদন মোহন জিওর মন্দিরে 26 জুলাই মঙ্গলবার সকাল 11টায় প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্পাদক গৌতম দাস সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন এবং বিগত বছরে আয় ব্যয়ের হিসাব গৃহীত হয়। পরবর্তীতে মন্দিরের উন্নয়নের ও বিভিন্ন অনুষ্ঠান আদি নিয়ে আলোচনা করেন উপসভাপতি জগদীশ চন্দ্র বণিক, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, বলরাম দাস, কমলকৃষ্ণ দাস, গৌরীশ রায় ও বিষ্ণুপদ নাগ। সভা সমাপ্তির পূর্বে বিগত বছরে এই মন্দিরের সঙ্গে জড়িত যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার চিরশান্তি কামনা করে শ্রী রাধা মদন মোহন জিওর চরণে প্রার্থনা জানানো হয় এবং তারপর সভা সমাপ্তি হয়। আমি আর বিশেষ কিছু বলতে চাই বলে আমি বক্তব্য দ্বিতীয় উৎসবে সম্প্রদায় দ্বারা আত্মসত্ত্ব অনুষ্ঠিত হয় এবং এই আত্মসত্ত্ব করিমগঞ্জবাসীর বক্তব্যকে আনন্দিত করিয়া তোলে। বিশেষ করে আমাদের পরিচালক সমিতির সকল সদস্য সহযোগিতা করিয়াছে। নিয়মসভা মাসে শ্রীযুক্ত পার্থ গোস্বামী মহাশয় 1 মাস শ্রীমদ ডাক্তার পাঠ করে বক্তব্যকে আনন্দ দান করেছে। সেই জন্য আমি শ্রীযুক্ত পার্থ গোস্বামীর নিকট কৃতজ্ঞ। আষাঢ় দর্শন স্কিমের দ্বারা আমাদের মদনমোহন মন্দিরে 10 লক্ষ টাকা সাহায্য অনুমোদন করে তার মধ্যে আমরা 7,50,000 টাকা ব্যাংক মারফত পাই। এই টাকা দ্বারা স্কুলের উপরতলায় নিত্যদিন দেওয়া থাকার জন্য ঘর নির্মাণ করা হয়েছে। শ্রী শ্রী রাধা মদন মোহনের পরম ভক্ত শ্রী সুবল চৌধুরী মানবপ্রাণ শিলচর তার বাবার স্মৃতি রক্ষাতে মদনমোহন মন্দিরে আসন উপরের ঘরে একটি কক্ষ নির্মাণের জন্য
4 লক্ষ টাকা দান দিয়েছে এবং কাজ করেছে। মন্দিরের স্মৃতির জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। শ্রী রাধা মন্দিরের পরম ভক্ত রাজু বণিক রায়নগর করিমগঞ্জ, উনি নিজের খরচে এই মন্দিরের সোলার সিস্টেম দান করেছেন। সেই সোলার ক্যাপাসিটি 5 kV। আমি ওনার প্রকল্প দান করে আমি ওনাকে ধন্যবাদ জানাই। এই প্রকল্পের মোট খরচ হয়েছে 3,25,000 টাকা। গত বছর জেনারেল মিটিংয়ে বলেছিলাম যে আমাদের এই মন্দিরে একটি শিব মন্দির নির্মাণ হোক। অবশেষে রাজ্য সরকার এই শিব মন্দির নির্মাণের জন্য এগিয়ে আসে এবং যত টাকা ব্যয় হয় সম্পূর্ণ টাকা উনি বহন করবে বলে অঙ্গীকার করতে হবে। এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। শিব মন্দিরের কার্য পরিচালনা যারা সাহায্য ও সহযোগিতা করেছেন এবং শ্রম দিয়েছেন, অর্থ দান করেছেন, তাদের সকলের নিকট আমি কৃতজ্ঞ। আমি 1428 বাংলা 1 লাখ পোশাক তালিকা আমি দায়িত্ব গ্রহণ করি। আমার 1 বছর কার্যকালে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সকল ভক্তবৃন্দের কাছে আমার অনুরোধ, মন্দিরের পবিত্রতা বজায় রাখুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। এই ঐতিহ্যবাহী এই মন্দিরে মঞ্চে উপস্থিত আজকে এই কমিটির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় দাদা শ্যামলরায় মহাশয়, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় অনেক দাদা জগদীশ মহাশয়, আমার কাকু দাদা প্রমোদা, আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সহযোগী কর্মীদের ভক্তপ্রাণ নাগরিক সবাইকে আমি আমার অন্তঃস্থিতি থেকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাকে বলা হয়েছে মন্দিরের সঙ্গে বলার জন্য আজকে এটা আসলে সভা নয়। আমার সম্পাদক আমার দাদা বন্ধুদা বলেছেন যে মতনাট্য কমিটিতে ভাইস চেয়ারম্যান পেয়েছিলেন, আজকে এখানে চেয়ারম্যান হয়েছে। আমি আপনাদের সকলের কাছে বলবো একটা কথা, বাবা মদনমোহনের কাছে প্রার্থনা করবেন যে আমি যদি সুস্থ শরীরে থাকতে পারি এবং আজকে এই আটকায় দাঁড়িয়ে বলছি, আপনারা যে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন সেটা আমার কৃতিত্ব আপনাদের সকলের আশীর্বাদ। আর আমি আশা রাখি আগামী দিন আপনাদের আশীর্বাদ নিয়ে এই শহরে কিছু কাজ করার উদ্দেশ্য আছে। তবে বাবা মদনমোহন আপনাকে দাঁড়িয়ে বলছি, আমি সততার সঙ্গে কাজ করে যাবো। এই অঙ্গীকার করতে হলে আপনাদের সঙ্গে কাছে দাঁড়িয়ে এই কথা আমি বলছি। কাজ করার উদ্দেশ্য আছে, কিন্তু যে চেয়ারে বসেছি সেটা কিন্তু ভীষণ কঠিন চেয়ার, সেটা সম্পূর্ণ কাটার চেয়ার। চতুর্দিক থেকে কাটা আমাকে দিতে রেখেছে। যাওয়ার ইচ্ছা ছিল না, হয়তো প্রভুর ইচ্ছা। আমি তো কোনো হিসেবে যাওয়ার ইচ্ছা ছিল না। সমাজসেবা করা আমার ছোটবেলা থেকে একটা উদ্দেশ্য ছিল এবং এই ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকে আমি সমাজসেবা করে আসছি, আজ অব্দি করে আসছি। গত পরশু দিন বন্ধুরা এসেছে, ওর সময় বাবাকে বন্ধুরা ওনার মেয়েকে বিবাহ দেবে। তো আমি ওনাকে যতটুকু পারতে পেরেছি সাহায্য করেছি, সেটা আমার আলাদা ব্যক্তিগত একটা আমি ভুলেই যাই। আর এখন যখন ভগবান আমাকে একটা চেয়ারে বসিয়েছে, আমি চেষ্টা করবো যে মন্দির মঠ এগুলো আমাদের হৃদয়ের একটা টুকরা। আমি একটু হিন্দুত্ববাদী মানুষ, আমি কোথাও যদি হিন্দুদের কোনো একটু দুর্বলতা দেখি মনে দুঃখ হয়। আপনি আমাকে এখানে এক্সিকিউটিভ কমিটির মেম্বার বানিয়েছেন, আমি আজকে বলছি এখানে দাদা বলেছে যে প্রথম এখানে সুবিধা আছে, এটা একটা কাঠের জন্য। আমি আমার কাছে একটা প্রপোজাল এসেছিল, তো সঠিক আমি ডিভাইড করতে এখন মানে এটার মধ্যে পদক্ষেপ নেই। তবে আমরা বসে আমার ভাইস চেয়ারম্যান শুরু বার্তা যে পর্যন্তই। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।